আমি জেলে যাবার পর সূর্যকে গুনে গুনে 10 বার প্রদক্ষিণ করেছে পৃথিবী। আর আমি বারংবার সেই একই কথা বলছি, জেলখানায় কাটানো 10টা বছরে যা লিখেছি সব তাদেরই জন্য, যারা মাটির পিঁপড়ের মতো, সমুদ্রের মাছের মতো, আকাশের পাখির মতো অগণন, যারা ভীরু, যারা বীর, যারা নিরক্ষর, যারা শিক্ষিত, যারা শিশুর মতো সরল, যারা ধ্বংস করে, যারা সৃষ্টি করে, কেবল তাদের জীবন কথা মুখর আমার গানে। আর যা কিছু ধরো আমার জেলের 10টা বছর, ও সত্য কথার কথা। রাত্রির অন্ধকারে গ্রাম দেশের শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন। আমি স্পর্শ করেছি সেই আগুন নক্ষত্রের নিচে জ্বালা অগ্নিকুণ্ডের মতো। তুমি আমার প্রিয়তমা, তোমাকে স্পর্শ করছি। আমি আছি মানুষের মাঝখানে, ভালোবাসি আমি মানুষকে, ভালোবাসি আন্দোলন, ভালোবাসি চিন্তা করতে। আমার সংগ্রামকে আমি ভালোবাসি, আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে তুমি আসেন। প্রিয়তমা আমার, আমি তোমাকে ভালোবাসি। হাতে যদি টাকা থাকে আমার জন্য কিনে পাঠিও একটা পাজামা, পায়ে আমার বাদ ধরেছে। ভুলে যেও না, স্বামী যার জেলখানায় তার মনে যেন সব সময় ফুর্তি থাকে। দ্রুত এসো আমার কাছে বলেছিলে, আনন্দ দাও আমাকে বলেছিলে, আমাকে ভালোবাসো বলেছিলে, নিজেকে শেষ করে দাও বলেছিলে। দ্রুত এসেছি, আনন্দ দিয়েছি, ভালোবেসেছি, মরে গেছি। আমার জন্ম 1902 সালে। আমি কখনো একবারের জন্য আমার জন্মভূমিতে ফিরে যাব। আমার ফিরে যেতে ভালো লাগে না। 3 বছর বয়সে আলেপ্পোতে আমি পাশার দৌহিত্রের ভূমিকায় 19-এ মস্কো কমিউনিস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হিসেবে 49-এ তেহেকা পার্টির অতিথি হয়ে ফিরে আসি মস্কো। 14 যখন বয়স, আমি কবি তখন থেকে। কোনো কোনো মানুষ চারাগাছ সম্পর্কে সব কিছু জানে, মাছ সম্পর্কে কেউ। আমি জানি বিচ্ছেদ। কোনো কোনো মানুষ তারাদের নাম মুখস্থ বলতে পারে, আমি অনুপস্থিতি আবৃত্তি করি। আমি কারাগারে ঘুমিয়েছি আর বিশাল হোটেলে। জানি ক্ষুধা কেমন, এমনকি অনশনও আর কোনো খাবার বলতে গেলে ছিলই না। আমি স্বাদ নিতে পারিনি। 30 যখন আমার বয়স, ওরা আমাকে ফাঁসি দিতে চেয়েছে। যখন আমি 48, তখন শান্তি পদক দিয়েছে। 36-এ আমি বছরের অর্ধেকটা সময় কেবল 4 বর্গমিটার জায়গায় অবস্থান করেছি। 59-এ 18 ঘন্টায় আমি প্রাগ থেকে হাভানা উড়ে এসেছি। আমি কখনো লেনিনকে দেখিনি। 1924-এ তার কফিন দেখতে দাঁড়িয়েছি। 1961-তে তার যে সমাধি দেখেছি তা কেবলই রচনা। ওরা আমাকে আমার পার্টি থেকে সরিয়ে নিতে চেষ্টা করেছে, তাতে কাজ হয়। পতিত নেতাদের তলদেশে আমাকে ঘুরিয়ে দিতে পারেনি। 1951-তে এক তরুণ বন্ধুকে নিয়ে পাল তুলে দেয় মৃত্যুর চোয়ালের দিকে। 52-তে ভগ্ন হৃদয় মৃত্যুর দিন গুনে গুনে 4 মাস শুয়ে থেকেছি। আমার ভালোবাসার নারীদের ব্যাপারে ঈর্ষান্বিত হই। চার্লি চ্যাপলিনকে একটু ঈর্ষা করিনি। আমি আমাদের নারীদের প্রতারণা করেছি। কিন্তু প্রায় 60 বছর বয়সে প্রেমে পড়েছি সংক্ষেপে কমরেড। এমনকি আজও বার্লিনে প্রচণ্ড যন্ত্রণায় আমি ককাচ্ছি। আমি বলতে পারি আমি মানুষের জীবন যাপন করেছি। আর কে জানে আমি আর কতকাল, দীর্ঘকাল বাঁচব, আর আমার কি ঘটবে। নাজিম হিকমত একজন কবি, কুয়াশা ভেদ করে হেঁটে আসা প্রাচীন মানুষ, যিনি লিখেছিলেন, আমি জেলে যাবার পর সূর্যকে গুনে গুনে 10 বার প্রদক্ষিণ করেছে পৃথিবী। আর আমি বারংবার সেই একই কথা বলছি, জেলখানায় কাটানো 10টা বছরে যা লিখেছি সব তাদেরই জন্য, যারা মাটির পিঁপড়ের মতো, সমুদ্রের মাছের মতো, আকাশের পাখির মতো অগণন, যারা ভীরু, যারা বীর, যারা নিরক্ষর, যারা শিক্ষিত, যারা শিশুর মতো সরল, যারা ধ্বংস করে, যারা সৃষ্টি করে, কেবল তাদের জীবন কথা মুখর আমার গানে। আর যা কিছু ধরো আমার জেলের 10টা বছর, ও সত্য কথার কথা। 20 শতাব্দীর বিশ্ব সাহিত্যে যে কজন মানুষ একই সঙ্গে কবিতার বিপ্লবের সমার্থক হয়ে উঠেছেন, নাজিম হিকমত তাদের মধ্যে অগ্রগণ্য। 1950 সালে পাবলো নেরুদার সাথে যৌথভাবে বিশ্ব শান্তি পুরস্কার পাওয়া এই তুর্কি কবিকে বলা হয় রোমান্টিক বিপ্লবী বা নীল চোখের দানব, যার জীবন ছিল এক দীর্ঘ সংগ্রামের আখ্যান, যার বড় একটি অংশ কেটেছে কারাপ্রাচীরের অন্ধকার প্রকোষ্ঠে, আর শেষ জীবন কেটেছে বিদেশের মাটিতে নির্বাসিত অবস্থায়। বিশ্ববিখ্যাত কবি পাবলো নেরুদা তার সম্পর্কে লিখেছিলেন, সদ্য মুক্তি পাওয়া বন্দীদের একজন নাজিম হিকমত তার কবিতার মতো লাল রং সোনার সুতোয় বোনা জামা উপহার দিয়েছে আমার। নেরুদার এই পংক্তিটি বলে দেয় নাজিমের জীবন আর কবিতা ছিল একই সূত্রে গাঁথা। নাজিম লিখেছিলেন, রাত্রির অন্ধকারে গ্রাম দেশের শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন।
আমি স্পর্শ করেছি সেই আগুন নক্ষত্রের নিচে জ্বালা অগ্নিকুণ্ডের মতো। তুমি আমার প্রিয়তমা, তোমাকে স্পর্শ করছি। আমি আছি মানুষের মাঝখানে, ভালোবাসি আমি মানুষকে, ভালোবাসি আন্দোলন, ভালোবাসি চিন্তা করতে। আমার সংগ্রামকে আমি ভালোবাসি, আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে তুমি আসেন। প্রিয়তমা আমার, আমি তোমাকে ভালোবাসি। হাতে যদি টাকা থাকে আমার জন্য কিনে পাঠিও একটা পাজামা। পায়ে আমার বাদ ধরেছে, ভুলে যেও না স্বামী যার জেলখানায় তার মনে যেন সবসময় ফুর্তি থাকে। নাজিম হিকমতের জন্ম 1902 সালে অটোমান সাম্রাজ্যের স্যালোকিনিতে, বর্তমান গ্রিস। তিনি জন্মেছিলেন এক অতি প্রভাবশালী উচ্চবিত্ত পরিবারে। তার দাদা নাজিম পাশা ছিলেন অটোমান সাম্রাজ্যের গভর্নর এবং একজন শৌখিন কবি। নানা হাসান এনভির পাশা ছিলেন তুর্কি জেনারেল। আভিজাত্যের মধ্যে বড় হলেও নাজিমের হৃদয় পড়ে থাকত সাধারণ মেহনতি মানুষের কাছে। গেস্টেপের স্কুলে পড়ার সময় থেকে তার প্রখর মেধার পরিচয় পাওয়া যায়। মাত্র 14 বছর বয়সে তার কবিতার হাত, আর 17 বছর বয়সে প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন তিনি নৌবাহিনীতে যোগ দেন, কিন্তু অসুস্থতার কারণে তাকে বাহিনী ত্যাগ করতে হয়। 1921 সালে তুরস্কের স্বাধীনতা যুদ্ধে যোগ দিতে তিনি আনাতোলিয়ায় চলে যান, যেখানে তার সাক্ষাৎ হয় আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল পাশার সঙ্গে। কামাল পাশা নাজিমকে দেখে বলেছিলেন, তুমি কবিতা লিখতে থাকো, তোমার কবিতা ও সাহস সবাইকে অনুপ্রাণিত করবে। সমাজতান্ত্রিক বিপ্লবোত্তর সোভিয়েত ইউনিয়ন দেখার প্রবল আকাঙ্ক্ষা নাজিমকে নিয়ে যায় মস্কোতে। সেখানে তিনি কমিউনিস্ট ইউনিভার্সিটি অফ টয়লার্স অব দ্য ইস্টে ভর্তি হন। মস্কোর এই দিনগুলোই তার জীবনের মূল। সেখানে পরিচয় হয় বিশ্ববিখ্যাত রুশ কবি মায়াকোভস্কি এবং নাট্যকার মায়ারকোভের সঙ্গে। মায়াকোভস্কির ভবিষ্যৎবাদী কবিতার প্রভাবে নাজিম প্রথাগত তুর্কি কবিতার ছন্দ ভেঙে ফ্রি ভার্স প্রবর্তন করেন। এটি ছিল তুর্কি সাহিত্যের বৈপ্লবিক পরিবর্তন। তিনি বিশ্বাস করতে শুরু করেন, শিল্পের জন্য শিল্প নয়, বরং মানুষের মুক্তির জন্য শিল্পের জন্য। 1924 সালে স্বাধীন তুরস্কে ফিরে নাজিম বামপন্থী রাজনীতি ও লেখালেখিতে সক্রিয় হন। তার এই প্রগতিশীল আদর্শ তৎকালীন স্বৈর শাসক ও সাম্রাজ্যবাদী সরকারের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। 1928 থেকে 38 এই 10 বছরে তাকে 5 বার জেলে যেতে হয়। 1938 সালে এক প্রহসনের বিচারে তাকে 28 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তার কবিতা পড়ে নৌবাহিনীর সদস্যরা বিদ্রোহ করতে উদ্বুদ্ধ হচ্ছে। জীবনের মোট 17 বছর তিনি জেলখানায় কাটিয়েছেন, কিন্তু লোহার গরাদ তার কলমকে থামিয়ে রাখতে পারেনি। বুসরা জেলের অন্ধকার কুঠুরি হয়ে ওঠে তার সৃজনশীল গবেষণাগার। নাজিম লিখলেন, শৈশবে সে কখনো মাছির পাখা ছোড়েনি, বিড়ালের লেজে বাঁধেনি টিনের ক্যান, ম্যাচ বাক্সে বন্দি করেনি পোকাদের, কিংবা আটকে রাখেনি ওই পোকাদের। সে বড় হয়ে উঠল, এসব কিছুই করা হলো তার প্রতি। আমি তার মৃত্যুসজ্জার পাশেই ছিলাম। সে সমুদ্র ও সূর্য নিয়ে, পারমাণবিক চুল্লি ও স্যাটেলাইট নিয়ে, মানব সভ্যতার মহত্ব নিয়ে আমাকে একটা কবিতা পাঠান। এখানে বসে তিনি কয়েদিদের কেবল কবিতা পড়াতেন না, শেখাতেন বুনন শিল্প, ছবি আঁকা। এই বন্দি দশাতে তিনি রচনা করেন তার অমর মহাকাব্য হিউম্যান ল্যান্ডস্কেপস ফ্রম মাই কান্ট্রি। তার পৃথিবীখ্যাত জেলখানার চিঠি কাব্যগ্রন্থের কবিতাগুলো এই অন্ধকার প্রকোষ্ঠে লেখা। স্বৈরাচারের বিরুদ্ধে তিনি লিখেছিলেন, মানুষের মুন্ডুটা তো বোটার ফুল নয়, ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে। নাজিমের উপর হওয়াই অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিল সারা বিশ্ব। চিলির পাবলো নেরুদা, ফরাসি দার্শনিক জ্যা পল সার্ত্রে, সঙ্গীত শিল্পী পল রবসন, পাবলো পিকাসোর মতো কিংবদন্তীরা তার মুক্তির জন্য আন্তর্জাতিক কমিটি গঠন করে। 1950 সাল 18 দিনের অনশনের পর এবং প্রবল আন্তর্জাতিক চাপে তুরস্কের নতুন সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয়। সেই বছরই তিনি বিশ্ব শান্তি পুরস্কারে ভূষিত হন। মুক্তি পাওয়ার পর নেরুদার সাথে তার বন্ধুত্ব আরও প্রগাঢ়। তারা একসাথে হেঁটেছেন বরফে মোড়ানো স্টেপে, রাতকে প্রজ্বলিত করেছেন নিজেদের ভিতরের আলোয়। নাজিম হিকমতের জীবনের শেষ এবং সবচেয়ে উথাল পাথাল প্রেম ছিল রুশ তরুণী ভেরা তুলিয়াকোভার প্রতি। ভেরা ছিলেন নাজিমের চেয়ে 30 বছরের ছোট। 1956 সালে মস্কোতে তাদের পরিচয়। নাজিম বলতেন, জেলখানায় 17 বছর কাটানোর সময় তিনি কল্পনায় যে নারীর অবয়ব আঁকতেন, ভেরা ছিলেন হুবহু সেই মানুষ। ভেরার প্রেমে নাজিম এতটাই বিভোর ছিলেন যে দিনে 10 বার তাকে ফোন করতেন, হাতে ফুল আর চকলেট নিয়ে স্টুডিওর বাইরে দাঁড়িয়ে থাকতেন। ভেরা তার স্বামীর সংসার ছেড়ে নাজিমের কাছে চলে আসে। 1960 সালে তারা বিয়ে করেন। বিয়ে রেজিস্ট্রেশন করতে যাওয়ার দিন
ট্যাক্সি চালকের সাথে নাজিমের মজার কথোপকথন আজও স্মরণীয়। ট্যাক্সি চালক যখন জানতে চাইলেন এত বছর জেল খাটার পরেও আবার কেন তিনি বিয়ে নামক বন্দিত্বে জড়াতে চান, নাজিম হেসেই উত্তর দিয়েছিলেন, বন্দি জীবনী এখন আমার অভ্যাস হয়ে গেছে, কিছু করার নেই। নাজিম তার এই প্রেমকে বলতেন রাজহাসি। ভেরার প্রতি তীব্র অধিকার বোধ থেকে তিনি চাইতেন প্রতিটা মুহূর্ত তার চোখের সামনে থাকতে। মুক্তির পর তুরস্কে আবারও তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়। বাধ্য হয়ে 1951 সালে এক ছোট নৌকায় কৃষ্ণ সাগর পাড়ি দিয়ে তিনি রাশিয়ায় নির্বাসিত হন। তুরস্ক সরকার তার নাগরিকত্ব বাতিল করে দেয়। রাষ্ট্রহীন নাজিম সোভিয়েত ইউনিয়ন ও ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে বেরিয়েছে, তার মন পড়ে থাকতো ইস্তাম্বুলের মধ্যে। তিনি লিখতেন, আমি এক আখরোট গাছ গুলহানে বা পার্কে, কিন্তু পুলিশও জানে না নির্বাসিত জীবনের একাকিত্ব আর দেশপ্রেমের আকুলতা তার কবিতাকে এক নতুন উচ্চতায়। নাজিমের মৃত্যুর দিন নিয়ে ভেরা লিখেছিলেন 1963 সালের 3রা জুন। সেদিন সকালে অন্য দিনের তুলনায় একটু আগেই ঘুম ভেঙে গিয়েছিল আমার। ঘুম ভেঙে গিয়েছিল পর্দাহীন জানালা দিয়ে সূর্যের আলো এসে সরাসরি আমার চোখে পড়ছিল। ঘর ছিল নিস্তব্ধ। আমি উঠিনি, তোমার ঘুম ভাঙাতে চাইনি। মিনিট 15 পর আমাদের চিঠির বাক্সে পিয়নের চিঠি ফেলার শব্দ পেলাম। তার মানে 7:20 বেজে গেছে। আমি শব্দ না করে লেটার বক্স খুললাম, যেন সকালবেলার বিকট শব্দে কাউরও ঘুমের ব্যাঘাত না হয়। আর প্রতিদিনই ডাক পিয়ন আসার পর তোমার ঘুম ভেঙে যেত। এমনকি ঘুমের মধ্যেও তুমি চাইতে এই মুহূর্তটিতে যেন তোমার ঘুম ভেঙে যায়। মিনিট 5 পর তুমি শটান হয়ে উঠে পড়লে এবং দ্রুত দৌড়ে গেলে দরজার দিকে। আমি তোমাকে ডাকতে চাইলাম, কিন্তু ভাবলাম আরেকটু ঘুমিয়ে নেই। তুমি আর ফিরে এলে না। 1 মিনিট পার হলো, 2 মিনিট পার হলো, কিন্তু দরজায় তোমাকে দেখা গেল না। আরো খানিকক্ষণ আমি শুয়ে থাকলাম, কিন্তু কি যেন কি হয়ে গেল আমার। আমি উঠে তোমাকে খুঁজতে লাগলাম। কোথায় লুকালে তুমি? ভাবলাম হয়তো পানির তেষ্টা পেয়েছে কিংবা সিগারেট খাচ্ছ। আমি খুব তাড়াতাড়ি রান্নাঘরে এসে তোমাকে খুঁজলাম, না। আমি স্নানের ঘরে খুঁজলাম, টয়লেটে খুঁজলাম। হঠাৎ আমার ভয় করতে লাগলো। এমন ভয় করতে লাগলো, মনে হতে থাকলো পেছন থেকে গরম বাতাস এসে আমাকে জড়িয়ে ধরেছে। আমি দৌড়ে গেলাম, সেখানে দেখলাম তোমাকে। তুমি বসেছিলে দরজায়, হাত দুটো ঠেকেছিল মেঝেতে। এক পা তুর্কি কায়দায় ভাঁজ করা, অন্য পা প্রসারিত সামনের দিকে। তোমার স্বভাবের সঙ্গে বেমানান শান্ত জায়গাটা দেখে আমার মনে হলো তুমি মরে গেছো। মুহূর্তের মধ্যে আমাকে ছেড়ে দিল পৃথিবী বোবা কালা হয়ে গেল। আমি তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, তুমি উত্তর দিলে না। আমি বুঝলাম সব শেষ। সেদিন সকালে আমি আমার একটা ছবি উল্টে দেখলাম, সেখানে কবিতা লিখেছি। গোটা অক্ষরে লেখা তোমার কবিতা। এখন ভাবি নাজিম, তুমি কবে আমার জন্য এই কবিতা লিখেছিলে? যেখানেই থাকো সেখান থেকে কোনো এক সংকেত দাও, যেন আমি বুঝতে পারি কবে লিখছো এই কবিতা। দ্রুত এসো আমার কাছে বলেছিলে, আনন্দ দাও আমাকে বলেছিলে, আমাকে ভালোবাসো বলেছিলে, নিজেকে শেষ করে দাও বলেছিলে। দ্রুত এসেছি, আনন্দ দিয়েছি, ভালোবেসেছি, বলে গেছি। মৃত্যুর 46 বছর পর 2009 সালে তুরস্ক সরকার আনুষ্ঠানিকভাবে তার নাগরিকত্ব ফিরিয়ে দেয়। তাকে জাতীয় বীর হিসেবে। এটি ছিল ইতিহাসের এক চরম পরিহাস এবং একই সাথে সত্যের জয়। নাজিম হিকমত মানে শৃঙ্খলিত হাতে এক মুক্ত কলম, যে কলম দিয়ে তিনি লিখে গেছেন আগামীর সুন্দর পৃথিবীর ইস্তেহার। তিনি শিখিয়েছেন কিভাবে প্রতিকূলতার মাঝেও জীবনকে ভালোবাসতে হয়। শেষ করছি নাজিম হিকমতের কবিতা। দুঃসময় থেকে সুসময়ে মানুষ পৌঁছে দেবে মানুষকে, আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে। তার বাপ খালাস পাবে জেল থেকে, তোমার সোনালী চোখে উপচে পড়বে হাসি। আমার আর আমাদের এই পৃথিবী একই সূচাগ্রে দাঁড়িয়ে। যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি। সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি। আমাদের সব থেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি। মধুরতম যে কথা আমি বলতে চাই, সে কথা আজও আমি বলি। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।